সবাই কি ফাংশন চ্যাপ্টার, মানে এর আগে 9 10 এর যে সেট ও ফাংশন চ্যাপ্টার ছিল এটা কি সবার পড়া আছে, নাকি 9 10 এর যে বেসিক গুলো দরকার ওইগুলো আমি আবার দেখাবো, দেখানোর পর দেন এটা শুরু করব? এটা তো আমার দেখানো লাগবে না, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার শুরু করতেছি। এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের কিছু বেসিক জানা থাকা লাগবে আর কি। তো ফার্স্ট যে বেসিকটা, এই বেসিকটা হচ্ছে সেট ও ক্রমজোড়। ক্রমজোড় কি বা ক্রমজোড় কিভাবে তৈরি হয় এটা কি সবাই জানি? কিভাবে তৈরি হয় ক্রমজোড় মানে বুঝো? আচ্ছা, যদি আমি বলি এ একটা সেট আমাদের কাছে দেয়া আছে যেটা আসলে এ বি সি, বি আর একটা সেট দেয়া আছে 1 2 3। আমি যদি এই দুইটার কার্টেসীয় গুণজ করি এ ক্রস বি, কার্টেসীয় গুণজ মানে কি? এর সাথে তুমি প্রথমে 1 এর রিলেশন দেখাবা, 2 এর রিলেশন দেখাবা, 3 এর রিলেশন দেখাবা, এরপর বি এর সাথে 1 এর রিলেশন দেখাবা, 2 এর রিলেশন দেখাবা, 3 এর রিলেশন দেখাবা, সি এর সাথে 1 এর রিলেশন, 2 এর রিলেশন, 3 এর রিলেশন। মানে প্রত্যেকটা ভুক্তির সাথে, মানে সেটের যে প্রতিটা উপাদান, এই প্রতিটা উপাদানের সাথে অন্য সেটের প্রতিটা উপাদানের যতগুলো কম্বিনেশন সম্ভব সবগুলা যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি, তখন এই ফার্স্ট ব্র্যাকেটের প্রত্যেকটাকেই মূলত এক একটা ক্রমজোড় বলে। এটা কি আমরা বুঝি নাকি বুঝি নাই? আমরা ক্লাস 9 10 এটা পড়ছি, আমি আরেকটু এক্সপ্লেন করি। সাপোজ আমার কাছে যদি এ একটা সেট এরকম দেওয়া থাকে 1 2 3, বি আর একটা সেট আমাদের কাছে দেওয়া আছে এ বি সি। আমি যদি এই দুইটা সেটের কার্টেসীয় গুণজ করি এ ক্রস বি, এটা সমান সমান কি হবে? 1 নিয়ে তুমি যদি এ এর সাথে ক্রমজোড় তৈরি করো কি হবে? 1 এ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। কথা ক্লিয়ার? 1 নিয়ে তুমি কার সাথে ক্রমজোড় তৈরি করবা? পরে বি এর সাথে, দ্যাট মিন্স 1 বি। এরপর 1 নিয়ে তুমি কার সাথে ক্রমজোড় তৈরি করবা? সি এর সাথে 1 সি। সিমিলার ভাবে এখানে 2 এ, 2 বি, 2 সি, আবার 3 এ, 3 বি, 3 সি। এই সবগুলাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি তখন মূলত আমরা ক্রমজোড়ের একটা সেট পাবো। ক্রমজোড়ের একটা কি পাবো? কার্টেসীয় গুণজ মূলত কি করে? দুইটা সেট থাকলে এইটাকে ক্রমজোড়ের একটা সেটের মাধ্যমে কনভার্ট করে। এটা কি সবাই বুঝতে পারছি নাকি বুঝি নাই? ক্রমজোড়ের যেই প্রথম উপাদান, এই উপাদানটাকে মূলত ইনপুট বলে। ক্রমজোড়ের প্রথম উপাদানটাকে আমরা কি বলতে পারবো? ইনপুট। আর ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদানটাকে আমরা মূলত কি বলবো? কথা ক্লিয়ার? ছোটবেলায় ডোমেইন রেঞ্জ পড়ছো না? ডোমেইন রেঞ্জ কি ছিল? ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা নিয়ে গঠিত সেটকে আমরা কি বলতাম? ডোমেইন বলতাম। আর ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলতাম? দ্যাট মিন্স আমরা বলতে পারবো ডোমেইন মানে আসলে ইনপুট আর রেঞ্জ মানে কি? এটা ক্লিয়ার নাকি বুঝি নাই? ডোমেইন কি, রেঞ্জ কি, ক্রমজোড় কি, এটা বুঝতে পারছি? নতুন টপিক শুরু করি। অন্যয় বা সম্পর্ক আসলে কি? আমার কাছে দুইটা সেট আছে। কয়টা সেট? দুইটা সেটের কার্টেসীয় গুণজের মাধ্যমে আমরা কি একটা সেটের উপাদানের সাথে আরেকটা সেটের উপাদানের সম্পর্কটা কিরকম এটা আমরা পাইছি না মূলত? কথা বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকে আসলে কি বলে? ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ না? ছোটবেলায় তো এটা আমরা পড়ছি। তো আমরা দুইটা সেট লিখতেছি ব্যঞ্চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর জন্য। এইটা একটা সেট লিখলাম আমি, এইটা একটা সেট লিখলাম আমি। এই সেটের উপাদানগুলো আমি এখানে লিখলাম 1 2 3, আর এই সেটের উপাদানগুলো লিখলাম 1 4 9। এতটুকু ক্লিয়ার? আমি যদি বলি এই সেটের এই উপাদানের সাথে এই সেটের এই উপাদানের একটা সম্পর্ক আছে, মানে এইটা আর এটা মিলে একটা ক্রমজোড় তৈরি করে। এই সেটের এই উপাদানের সাথে এই সেটের এই উপাদান এর একটা সম্পর্ক আছে, মানে এইটা আর এইটা মিলে একটা কি তৈরি করে? ক্রমজোড় তৈরি করে। এই সেটের এই উপাদানের সাথে এই সেটের এই উপাদানের একটা সম্পর্ক আছে, আমি যদি তোমাকে বলে দিই দ্যাট মিন্স আমি বলতে পারবো যে এই সেটের এই উপাদান এবং এই উপাদান এই দুইটা মূলত একটা কি তৈরি করে? ক্রমজোড় তৈরি করে। আমরা যদি একটু এখানে অভ্যন্তরীণভাবে চিন্তা করি, দেখো তো
এই সেটের উপাদানের সাথে এই সেটের উপাদানটা মূলত কি রিলেশনে আছে বা কি সম্পর্কে আছে? একটা বর্গ না, একটা কি 1 কে তুমি যদি স্কয়ার করো 1 আসতেছে, 2 কে তুমি যদি স্কয়ার করো কত আসতেছে, 3 কে তুমি যদি স্কয়ার করো কত আসতেছে। মানে এই সেটের এই উপাদানের সাথে এই সেটের এই উপাদানের সম্পর্কটা কি রকম? বর্গাকার। কি রকম? এই যে একটা সেটের উপাদানের সাথে অন্য আরেকটা সেটের উপাদানের যে রিলেশন বা সম্পর্ক, এটা কি অন্যই বলে? এটা কি বলে? কথা ক্লিয়ার? এখান থেকে আমি যদি ক্রমজোড় বের করতে চাইতাম বা কার্তেশীয় গুণজ করতাম, এইটা এবং এইটা, এই দুইটাকে যদি আমি কার্তেশীয় গুণজ করি, গুণজের আনসারটা কি আসে? এইটা মূলত আমাদের কার্তেশীয় গুণজের আনসার। এতটুকুর মধ্যে কার কোনো ডাউট আছে? এ একটা সেট যার উপাদান 1 2 3, বি একটা সেট যার উপাদান 1 4 9, এদের কার্তেশীয় গুণজ করলে এটা আসতেছে। কার্তেশীয় গুণজ করলে কি আসতেছে? এইটা। বাট তোমার কাছে এইখানে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের ক্রমজোড়টা তুমি যদি তৈরি করো, এখানে সম্পর্ক কিন্তু শুধু 1 এর সাথে 1 এর আছে, 1 এর সাথে 4 এর নাই, প্রশ্নে দেয়া নাই, বা আমি যেটা ধরে নিছি ওইখানে আমি দেই নাই। 2 এর সাথে শুধু 4 এর এই সম্পর্ক আছে, অন্য কোনো কিছু সম্পর্ক আমি দেই নাই। 3 এর সাথে শুধু 5 এর 3 এর সাথে শুধু 9 এর এই সম্পর্ক আছে, অন্য কোনো কিছুর আমি সম্পর্ক দেই নাই। যদি না দেই, এখানে আমি যে সম্পর্কগুলা দেখাইছি বা অন্যগুলা দেখাইছি, এখানে অন্যগুলা নিয়ে যদি আমরা একটা ক্রমজোড় তৈরি করি, এই ক্রমজোড়গুলা দেখতে কিরকম হবে? 1, 1 এটা একটা ক্রমজোড় হবে, 2, 4 এটা একটা ক্রমজোড় হবে, 3, 9 এটা একটা ক্রমজোড় হবে। এই ক্রমজোড়টাকেই মূলত আমরা কি বলবো? অন্যই বলবো বা রিলেশন বলবো। কথা ক্লিয়ার? এখন যদি তোমরা একটু সুন্দরভাবে চিন্তা করো বা একটু খেয়াল করো, এই আর এই সেটের একটা উপসেট বলতে পারবো আমি নাকি বলতে পারবো না? মানে কি, কার্তেশীয় গুণজের মাধ্যমে আমি যতগুলা ক্রমজোড় পাইছি, এই ক্রমজোড়ের কয়েকটা ক্রমজোড় নিয়ে গঠিত উপসেটটাকেই মূলত অন্যই বলে। দ্যাট মিন্স আমরা বলতে পারবো অন্যই মানে কি? কার্তেশীয় গুণজের উপসেট। আবার বলি, আমার কাছে দুইটা সেট আছে। কয়টা সেট? এ একটা সেট, বি একটা সেট। এ সেটের উপাদান 1 2 3, বি সেটের উপাদান কি 1 4 9। আমার কাছে দুইটা সেট দেয়া আছে। এই দুইটা সেটের যদি আমি কার্তেশীয় গুণজ করি, তখন এখানে আমার অনেকগুলো ক্রমজোড় তৈরি হইতেছে, কিন্তু প্রত্যেকটা ক্রমজোড়ের একটা পদের সাথে বা একটা উপাদানের সাথে অন্য উপাদানের কি কোনো রিলেশন থাকতে পারে? থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি জানি না। যেরকম আমি যদি তোমাকে খেয়াল করি, তোমাকে যদি আমি একটু বলি 2 এর সাথে একের সম্পর্ক কত, সরাসরি আসলে আমরা বুঝতে পারতেছি না। 3 এর সাথে একের সম্পর্ক কত, সরাসরি কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না। 3 এর সাথে 4 এর সম্পর্ক কত, সরাসরি আমরা এখানে বুঝতে পারতেছি না। তুমি হয়তো বলতে পারবা 3 আর 1 এর সম্পর্ক কি? 3 থেকে 1, 2 কম অবস্থায় আছে। 3 আর 4 এর সম্পর্ক কি? 3 এর সাথে তুমি 1 যোগ করলে 4 পাবা। মানে প্রতিটা উপাদান এক একটা রিলেশন নির্দেশ করে, প্রতিটা উপাদান এক একটা কি নির্দেশ করতেছে। বাট আমি যদি এখানে তিনটা ক্রমজোড়কে খেয়াল করি, কোন তিনটা ক্রমজোড়? 1, 1 এই ক্রমজোড়টা, 2, 4 এই ক্রমজোড়টা, 3, 9 এই ক্রমজোড়টা। এই তিনটা ক্রমজোড়ের কথা যদি আমি একটু খেয়াল করি, আমরা দেখতে পাইতেছি এখানকার প্রথম যে উপাদান মানে ইনপুট, আর দ্বিতীয় যে উপাদান মানে আউটপুট, ইনপুট আর আউটপুট পরস্পরের বর্গ। মানে ইনপুটকে বর্গ করলে তুমি আউটপুট পাইতেছো। দেখো, 1 কে বর্গ করলে তুমি 1 পাইতেছো, 2 কে বর্গ করলে তুমি 4 পাইতেছো, 3 কে বর্গ করলে তুমি কি পাইতেছো? এই তিনটা ক্রমজোড় একটা কিন্তু সম্পর্ক নির্দেশ করতেছে। সম্পর্কটা কি? ইনপুটের সাথে আউটপুটের সম্পর্ক কি? ইনপুটকে বর্গ করলে তুমি আউটপুট পাইতেছো, তাই না? এই যে কয়েকটা ক্রমজোড় মিলে একটা সম্পর্ক নির্দেশ করতেছে, এই জিনিসটাকেই মূলত অন্যই বলে। এই জিনিসটাকে মূলত কি বলে? দ্যাট মিন্স অন্য এর মধ্যে কি সবগুলা ক্রমজোড় আসবে, নাকি যেই ক্রমজোড় গুলা একটা একটার সাথে সম্পর্ক মানে একটা একটার সাথে কোরিলেটেড, আমরা বুঝতে পারতেছি ইনপুটের সাথে আউটপুটের সম্পর্কটা কিরকম, ওইগুলা মূলত অন্য এর মধ্যে আসবে। কথা ক্লিয়ার? অন্য এর যেই ক্রমজোড় গুলা পাইছি, এটা কি কার্তেশীয় গুণজের মধ্যে আছে নাকি নাই? এই সেটটা থেকে তুমি ছোট আরেকটা সেট বানাইছো না আলটিমেটলি? তো কোন একটা সেট থেকে যতগুলা সেট তৈরি করা যায়, ওই সেটটাকে আসলে কি বলে? উপসেট বলে না? দ্যাট মিন্স আমরা বলতে পারবো অন্যই বা সম্পর্ক বা রিলেশন কার্তেশীয় গুণজের একটা। এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা বলো? বুঝা গেছে? 9 10 এর পড়া জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি আবার। দ্যাট মিন্স আমি বলতে পারবো রিলেশন আর opposite of A cross B.
অন্যই এ এবং বি এর কার্তেশীয় গুণজের একটা উপসেট। এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা বললাম? ডাউট আছে? অন্যই জিনিসটা কি বুঝছি? বুঝতে পারছি? অন্যই মানে কি? ইনপুটের সাথে আউটপুটের কি সম্পর্ক আছে ওই জিনিসটা আসলে অন্য নির্দেশ করে। এতটুকু ক্লিয়ার নাকি বুঝি নাই? তো ইনপুটের সাথে আউটপুটের অনেক ধরনের সম্পর্ক হইতে পারে, যত প্রকার সম্পর্ক হইতে পারে এগুলো আমরা ধীরে ধীরে দেখবো আর কি। ঠিক আছে? এখন আমরা যে টপিকটা পড়বো সেটা কি? ফাংশন কাকে বলে জানো? আমরা অন্যই পড়ছি নাকি পড়ি নাই? পড়ছি। যদি আচ্ছা আমি আরেকটা উদাহরণ একটু দিয়ে বুঝাই। দেখো কি করলাম, এখানে একটা রিলেশন লিখলাম বা একটা অন্যয় লিখলাম, যে অন্যটা আসলে কি মিন করতেছে? -1 এর সাথে সম্পর্ক কার কার আছে? 1 এবং 4 এর। একটা ইনপুটের সাথে আউটপুটের অনেকগুলো সম্পর্ক হইতেই পারে, হইতে পারে না নাকি পারে না? 4 এটাকে রোড করলে কত আসে? +-2। প্লাসের 2 হইতে পারে, মাইনাসের 2 হইতে পারে, আমি তো জানি না কত, জানি জাস্ট আমি এমনিতেই লিখতেছি। কথা ক্লিয়ার? 2 এর সাথে কার সম্পর্ক আছে? 4 এর সাথে কার সম্পর্ক আছে? কথা ক্লিয়ার? এটা একটা সম্পর্ক, এটা একটা কি ফাংশন? আসলে অন্যের একটা উপসেট বলতে পারবা। ফাংশন আসলে কি? এমন একটা উপসেট যে উপসেটের একটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকা লাগবে। কি বলছি আমি? ফাংশন তুমি তখনই বলতে পারবা কখন? একটা অন্যই তখনই ফাংশন হবে যদি তার একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকে। কি বলছি আমি? কোন একটা অন্যই বা একটা সম্পর্ককে তুমি তখনই ফাংশন বলতে পারবা কখন? যখন একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে। এখানে আমি যেটা লিখলাম এটা কি ফাংশন? ফাংশন না। কেন ফাংশন না? প্রথম সেট যেটা, এটাকে কিন্তু আসলে ইনপুট আকারে আমরা ইউজ করি। এটাকে আমরা কি আকারে ইউজ করি? কারণ আমি তোমাকে বলছিলাম ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো মূলত ইনপুট নির্দেশ করে আর দ্বিতীয় উপাদানগুলো আউটপুট। প্রথম উপাদান কোন সেট থেকে আসে? প্রথম সেট থেকে না? দ্যাট মিন্স প্রথম সেটের সবগুলো উপাদান ইনপুট নির্দেশ করে। প্রথম সেটের সবগুলো উপাদান কি নির্দেশ করে? তো তুমি দেখো, আর দ্বিতীয় সেটের যে উপাদানগুলো এগুলো আসলে কি নির্দেশ করে? আউটপুট। তো আমি যদি একটু খেয়াল করি, প্রথম সেটের উপাদান এইটা, ইনপুট কয়টা? এখানে একটা না? আমি তোমাকে কি বলছি? একটা ইনপুটের আউটপুট কয়টা হইতে হবে? কিন্তু এখানে কি একটা আউটপুট আছে? ইনপুট একটা, কিন্তু আউটপুট কয়টা হয়ে গেছে? দ্যাট মিন্স এটা অন্যই কিন্তু ফাংশন। একটা কথা বলতে পারবো কি, সকল ফাংশনই অন্যই কিন্তু সকল অন্যই। কারণ কি? অন্যের ক্ষেত্রে ইনপুট একটা হইলে আউটপুট কোটি কোটি হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ফাংশনের ক্ষেত্রে ইনপুট একটা হইলে আউটপুট আমার একটাই হইতে হবে, এর চেয়ে বেশি হইতে পারবে না। বুঝা গেছে নাকি বুঝি নাই? এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি ডাউট নাই? ফাংশনটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। কিভাবে একটু বলি। আমি কয়েকটা অন্য লিখতেছি, তোমরা বলবা কোন অন্য এটা ফাংশন আর কোনটা ফাংশন না। তো কোনটা ফাংশন কোনটা ফাংশন না প্রথমে আসলে আমরা চেক করব কি, একটা ইনপুটের জন্য যদি একটা আউটপুট হয় তাহলে ফাংশন, নাইলে ফাংশন না। এটা তুমি চাইলে বাস্তবধর্মী উদাহরণ দিয়ে বুঝতে পারো। প্রথম যে সেট এটাকে তুমি মেয়ে আকারে চিন্তা করবা, আর দ্বিতীয় যে সেট এটাকে তুমি মা আকারে চিন্তা করবা। বাস্তব জীবনে যেটা সত্য সেটা ফাংশন, যেটা সত্য না সেটা কি ফাংশন না। একটা মেয়ের একটাই মা সত্য, একটা মেয়ের একটাই মা সত্য, একটা মেয়ের একটাই মা সত্য, একটা মেয়ের একটাই মা, দ্যাট মিন্স এটা ফাংশন। এটা মিলছে। একটা মেয়ের কি দুইজন মা হইতে পারে? যদি হয়ে যায় এটা ফাংশন হবে না, বাস্তবে তো এটা সম্ভব না। যেটা বাস্তবে সম্ভব সেটাই কি ফাংশন। কথা ক্লিয়ার? যেরকম এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, মেয়ে একজন মা কয়জন? মেয়ে একজন মা একজন, কিন্তু এখানে একটা মেয়ে মা কয়টা হয়ে গেছে? বাস্তবে এটা সম্ভব, যেহেতু বাস্তবে সম্ভব না এটা ফাংশন না। কথা ক্লিয়ার? এটা ফাংশন নাকি ফাংশন না? কেন ফাংশন? এখানে দি তো খালি অবস্থায় আছে, এটা মেয়ে, এটা কি একটা মেয়ের
একটা মেয়ের একটা মা, একটা মেয়ের বাস্তব জীবনে এমন মা থাকতেই পারে যার কোনো মেয়ে নাই, থাকতে পারে না? দ্যাট মিনস এটা বাস্তব জীবনের সাথে রিলেটেড, দ্যাট মিনস এটা কি ফাংশন। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? বুঝতে পারছি ফাংশন জিনিসটা কি ক্লিয়ার কি না? তো তুমি চাইলে বাংলায় লিখতে পারবা কি, সকল ফাংশনই অন্যয়। কিন্তু সকল অন্যয় ফাংশন না। কেন এই জিনিসটা, এটা কি সবাই বুঝতে পারছি? কারণ অন্যের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য কোটি কোটি আউটপুট হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ফাংশনের ক্ষেত্রে ইনপুট একটা হইলে আউটপুট একটাই হইতে হবে। আজকের ক্লাসটা মেইনলি আসলে বেসিকের উপর, ডোমেইন, কোডোমেইন, এই তিনটা জিনিস এই চ্যাপ্টারের মধ্যে যদি বলো সবচেয়ে বেশি কোনটা আসে, ডোমেইন আর রেঞ্জ। আর এই দুইটা বুঝতে গেলে তোমার কোডোমেইন অবশ্যই লাগবে, আর সাথে অনটো ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, এইটা বিপরীত ফাংশন, এটা বাদে আসলে চ্যাপ্টার কিছু নাই আর। তো তুমি যদি এইটা না বুঝো পরবর্তীতে কিন্তু ডোমেইন কি রেঞ্জ কি গুলাই ফেললে কিন্তু তুমি কিছু বুঝবা না, আমি আগে বলতেছি। কথা ক্লিয়ার? তো ডোমেইন কি, রেঞ্জ কি, কোডোমেইন কি একটু বুঝি। ডোমেইন কি? ডোমেইন মানে কি একটু আগে বলছিলাম না আমি, ইনপুট। ডোমেইন মানে কি? তো এখানে ইনপুটে কে কে আছে? 1 2 3, সুতরাং ডোমেইন কি হবে? হবে না। ইনপুট ঠিক আছে, বাট এই ইনপুটটা ভ্যালিড হইতে হবে। ইনপুটটা কি হইতে হবে? তুমি কি ব্লেন্ডার মেশিনের মধ্যে ইট ব্লেন্ড করতে পারবা? কারণ কি এইটা কি ইনভ্যালিড। ব্লেন্ডার মেশিনে যেগুলো ব্লেন্ড করা সম্ভব তুমি এগুলোই ব্লেন্ড করবা। ব্লেন্ডার মেশিনে কি তুমি ছোকলা সহ নারকেল ইয়া করবা, ব্লেন্ড করবা নাকি? করা সম্ভব না। মানে ইনপুটের ক্ষেত্রে সবগুলা কিন্তু ভ্যালিড ইনপুট না, সবগুলা কি না ভ্যালিড ইনপুটটাকেই মূলত ডোমেইন বলে। ভ্যালিড ইনপুটটাকে কি বলে? আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? তো ডোমেইন মানে কি লিখো। এখন বলতেছি সব সময় কাজে লাগবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে ডোমেইন কত? 1 এবং বুঝা গেছে নাকি বুঝি নাই? এরপরে রেঞ্জ। রেঞ্জ মানে কি? আউটপুট। রেঞ্জ মানে কি? আউটপুটের মধ্যে এখানে কে কে আছে? 1 2 3 4, আমার রেঞ্জ কি হবে? 1 2 3। এখানে কিন্তু 4 ভ্যালিড আউটপুট না। 4 কি ভ্যালিড আউটপুট? তো রেঞ্জ মানে কি আসলে এমন কখনোই সম্ভব না যে আউটপুট আছে তুমি কোনো ইনপুট দাও নাই। দোকানদারকে টাকা না দিলে দোকানদারকে তোমাকে শরবত দিবে নাকি? হ্যাঁ দিবে? দিবে না। তো তুমি ইনপুট আকারে যদি টাকা না দাও, আউটপুট আকারে তোমাকে শরবত জীবনও দিবে না। দ্যাট মিনস কোনো ইনপুট নাই, আউটপুটে শো করতেছে, এটা রেঞ্জ হবে না। রেঞ্জ হইতে গেলে অবশ্যই এর কোনো না কোনো একটা ইনপুট থাকতে হবে, মানে ভ্যালিড আউটপুট হইতে হবে। ভ্যালিড ভ্যালিড আউটপুট কাকে বলে? যে আউটপুটের একটা নাকি একটা ইনপুট আছে। কথা ক্লিয়ার? তো দেখো এখানে আউটপুটের মধ্যে বা আউটপুটের যে সেট, আউটপুটের সেটের মধ্যে কিন্তু 1 2 3 4 চারটাই আছে, কিন্তু এর মধ্যে 4 এর কিন্তু ইনপুট নাই কোনো। এর কি এখানে কোনো ইনপুট আছে? এটা ভ্যালিড আউটপুট না। ভ্যালিড আউটপুট কে কে? 1 2 3। তো রেঞ্জ মানে কি আসলে ভ্যালিড আউটপুট। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? আমাদের এনার্জির জন্য আমরা কি করি? খাবার খাই, তাই না? তুমি কি খাইতে পারবা? খাইতে পারবা? এনার্জি তোমার আউটপুট, ইনপুট কি? খাবার। ইনপুট ইনভ্যালিড হইলে আউটপুট ইনভ্যালিডই থাকবে। কথা কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? মানে ডোমেইন মানে ভ্যালিড ইনপুট, আর রেঞ্জ মানে কি? কোডোমেইন কি? কোডোমেইন হচ্ছে আউটপুটের যেই সেট, আউটপুটের যেই এই সেটটাকে পুরোটাকেই কোডোমেইন বলে। পুরোটাকে কি বলে? কথা কি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? আবার বলতেছি, ডোমেইন মানে ভ্যালিড ইনপুট, রেঞ্জ মানে ভ্যালিড, আর কোডোমেইন মানে কি? আউটপুটের সেট। কোডোমেইন মানে কি লিখি?
আউটপুটের সম্পূর্ণ যে সেট ওইটাকে কি বলে? কোডোমেইন বলে। তো দেখো ডোমেইন 1 2 1 3 এখানে রেঞ্জটা কত? 1 2 3। আর যদি বলি আমি কোডোমেইন এটা কত? 1 2 3। এটা ক্লিয়ার কিনা বলো? ডোমেইন কি, কোডোমেইন কি, রেঞ্জ কি, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এটা কিন্তু বাচ্চা কালের পড়া, ক্লাস 9 10 এ পড়ছো, আমি আবার পড়ে দিচ্ছি। আরেকটা উদাহরণ দিই তোমাদের, বলবা এটা ফাংশন নাকি ফাংশন না? একটা মেয়ের একটা ইমা, একটা মেয়ের কনফিউশন লাগবে এই দুইটা নিয়ে। বাস্তব জীবনে এমন সম্ভবই যে এই মায়ের দুইটা মেয়ে হইতে পারে না? যেহেতু হইতে পারে এটা ফাংশন। একটা মেয়ের একটা মা, বাস্তব জীবনে এমন মা থাকতেই পারে যার কোনো মেয়ে নাই। কথা ক্লিয়ার? এই সেটটা আসলে আমাদের কাজে দিবে পরে। আচ্ছা এটা আমি বুঝতেছি না। এই চ্যাপ্টারে আমরা ফাংশনের দুইটা প্রকারভেদ শিখবো মেইনলি। কয়টা প্রকারভেদ? কি কি? এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। এক এক ফাংশন এবং কি? কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? ফাংশন হইতে গেলে এটাকে কিন্তু আগে অন্য হইতে হবে, অন্য না হইলে এটা ফাংশন হবে নাকি? কারণ কি ফাংশন অন্যের একটা উপসেট। কথা ক্লিয়ার? তুমি যে বলতেছো এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, এগুলা নির্ণয় করতে গেলে কিন্তু আগে এটাকে ফাংশন হইতে হবে। ফাংশন না হইলে তুমি এক এক ফাংশন আর সার্বিক ফাংশন কই থেকে পাবা? বুঝতে পারছি নাকি বুঝি নাই? দ্যাট মিন্স আমরা কি কি পড়লাম? প্রথমে পড়ছি অন্যয়, এটা থেকে পড়ছি ফাংশন, ফাংশন থেকে পড়তেছি ফাংশন কয় ধরনের? দুই ধরনের। একটা এক এক, মানে এই চ্যাপ্টারে মূলত আমরা দুই ধরনের পড়বো, ফাংশন মেইনলি দুই ধরনের না, একটা সার্বিক। বুঝতে পারছি? এক এক ফাংশন আর কি, কোন ফাংশনটাকে তুমি এক এক বলবা, কোন ফাংশনটাকে তুমি সার্বিক বলবা, এটা তো তোমার জানা লাগবে। কিভাবে জানবা এক এক ফাংশন কাকে বলে? এইটা কিন্তু অবশ্যই আগে ফাংশন হইতে হবে, ফাংশন না হইলে এক এক এবং সার্বিক হওয়ার কোনো প্রশ্নই নাই। ফাংশন না হইলে তুমি এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন বের করবে কিভাবে? পারবা না। প্রথম কন্ডিশন ফাংশন হইতে হবে। দুই নম্বর কন্ডিশন কি? একটা আউটপুটের একটাই ইনপুট থাকতে হবে, মানে একটা মায়ের একটাই মেয়ে থাকতে হবে। দুই মেয়ে থাকলে ঝগড়া বেশি হবে। কথা বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? কি বলছি আমি? এক এক ফাংশন কাকে বলে? এটা অবশ্যই ফাংশন হওয়া লাগবে আগে। দুই নম্বর কি? একটা আউটপুটের একটাই ইনপুট হইতে হবে। আউটপুট মানে কি? মা। ইনপুট মানে কি? মানে একটা মায়ের। তাইলে বলো এটা ফাংশন ছিল, ঠিক আছে, এটা কি এক এক ফাংশন? এক এক ফাংশন না। কেন এক এক ফাংশন না? এক মায়ের দুই মেয়ে হয়ে গেছে, এক মায়ের। কথা বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? এই ক্লিয়ার সবার? সার্বিক ফাংশন কাকে বলে? প্রথম কন্ডিশন কি? ফাংশন হইতে হবে। প্রথম কন্ডিশন কি? তো লিখো। দুই নাম্বার কি? রেঞ্জ এবং কোডোমেইন সেম হইতে হবে। রেঞ্জ এবং কোডোমেইন কি হইতে হবে? এটা কি সার্বিক ফাংশন নাকি সার্বিক ফাংশন না? কেন না? রেঞ্জ এবং কোডোমেইন সেম না। রেঞ্জ কত এখানে? শুধু এবি। আর কোডোমেইন কত? এ বি সি ডি। দুটো কি সেম? যদি সেম হইতো তাহলে সার্বিক ফাংশন হইতো, সেম না হইলে। আমি কি বুঝাইতে পারছি? বুঝো নাই কি? হাত উঠাও। সবাই বুঝছি? আমি কিন্তু এখন পর্যন্ত একটা মেথড টাচ করি নাই, এগুলো না পারলে তুমি বাকিগুলো পারবো না। আমি এখন 3 থেকে 4টা উদাহরণ লিখবো, নাকি উদাহরণ লেখা লাগবে আমার আরো? কোনটা সার্বিক কোনটা এক এক এটা বোঝানোর জন্য, নাকি স্কিপ করবো? একটা উদাহরণ দিই, দুইটা দেবো, দুইটা, একটা না। দেখো
তিনটা উদাহরণ লিখলাম। প্রথম আমাদের কাজ কি? ফাংশন চেক করা, এক এক ফাংশন কিনা, সার্বিক ফাংশন কিনা, তিনটা জিনিস চেক করব। প্রথমটা, এটা কি এক এক ফাংশন নাকি সার্বিক ফাংশন? তো দেখো, একটা আউটপুটের একটাই ইনপুট, একটা আউটপুটের একটাই ইনপুট, একটা আউটপুটের এক এক ফাংশন না, সার্বিক কিনা? ভ্যালিড আউটপুট কত? এ বি সি, মানে রেঞ্জ এ বি সি, আর আউটপুটের যে সেট বা কো ডোমেইন এটাও এ বি সি, দ্যাট মিন্স সার্বিক ফাংশন। কথা ক্লিয়ার? শেষ এটা চেক করি। আচ্ছা, এটা চেক করি। একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, এটা কি হওয়া উচিত? এক এক ফাংশন। এটা কিন্তু ফাংশনই না। এটা কি না? ফাংশন না হইলে এখানে এক একা সার্বিকের কোনো অস্তিত্ব নাই। এটা ফাংশন না, ফাংশন না হইলে এটা এক হবে না, সার্বিক হবে না। কথা ক্লিয়ার? এইটা ফাংশন, এক এক না, সার্বিক। এইটা ফাংশন, একটা ইনপুটের একটাই আউটপুট আছে, এক এক কিনা? একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, দ্যাট মিন্স ফাংশন এবং এক এক দুইটাই হইছে। এখন আমার কি দরকার? কি কিনা এটা? সার্বিক কিনা এটা চেক করা। তো সার্বিক কিনা বুঝবা কিভাবে? আউটপুটের যে সেট বা কো ডোমেইন এবং রেঞ্জ দুইটাই সেম, দ্যাট মিন্স এটা কি সার্বিক ফাংশন। কথা কি আমি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? এখন যেটা পড়বো সেটা মূলত কি, যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্রাফ দেখে ফাংশন চেনা। তোমার কাছে একটা গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফ দেখে তুমি বুঝবা কিভাবে এটা ফাংশন নাকি ফাংশন না। তো দেখি আমরা। দেখো, আমরা একটা সরল রেখা অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? একটা সরল রেখা। এটা x অক্ষ আর এটা কি? একটা সরল রেখা অঙ্কন করলাম। ফাংশনের সংজ্ঞা কি ছিল? ইনপুট একটার জন্য আউটপুট একটাই হইতে হবে, মানে x এর ভ্যালু একটা থাকলে y এর ভ্যালু একটা হইতে হবে। x এর ভ্যালু একটা থাকলে y এর ভ্যালু কি থাকতে হবে? x এর ভ্যালু একটা কখন সম্ভব? যদি y অক্ষের সমান্তরালে কোন একটা রেখা টানি তখন। কারণ y অক্ষের সমান্তরালে সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর x এর মান সেম। প্রত্যেকটা বিন্দুর x এর মান কি? আমি কি বুঝাইতে পারছি? x ইকুয়াল a কোন ধরনের রেখা? x ইকুয়াল a কোন ধরনের রেখা? y অক্ষের সমান্তরাল রেখা। তো y অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে x ইকুয়াল a মানে কি? এই y অক্ষের সমান্তরাল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে x এর ভ্যালু সেম। প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে x এর ভ্যালু কি? এতটুকু কি বোঝা গেছে নাকি বুঝি নাই? তো প্রত্যেকটা ভ্যালু x এর প্রত্যেকটা ভ্যালু যেহেতু সেম, মানে x এর ভ্যালু একটা হয়ে গেছে। এখানে x এর ভ্যালু কয়টা হয়ে গেছে? আমি কি করব? y অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো। রেখা টানার পর যদি আমি দেখি এই রেখাটা ফাংশনটাকে একের অধিক বিন্দুতে ছেদ করে, তাহলে এটা ফাংশন না। মানে এই চিত্রটাকে বা এই রেখাটাকে একের অধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন না, আর যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন। কথা ক্লিয়ার? তো দেখো, y অক্ষের সমান্তরালে আমি একটা রেখা টানলাম, কয়টা বিন্দুতে টাচ করছে? শুধু একটা বিন্দুতেই টাচ করছে। আমার মেইন রেখা কিন্তু এটা। y অক্ষের সমান্তরালে একটা রেখা টানলাম, কয়টা বিন্দুতে টাচ করছে? y অক্ষের সমান্তরালে একটা রেখা টানলাম, কয়টা বিন্দুতে টাচ করছে? y অক্ষের সমান্তরালে রেখা টানলে শুধুমাত্র একটা বিন্দুতেই টাচ করে। একটা বিন্দুতে টাচ করলে এটা ফাংশন। একটা বিন্দুতে টাচ করলে এটা কি? কথা কি বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? এই মেথডটাকে মূলত ভার্টিক্যাল লাইন টেস্ট বলে। কি বলে? মানে y অক্ষের সমান্তরাল বা উলম্ব বরাবর একটা রেখা টানবা, যদি এটা একের অধিক বিন্দুতে টাচ করে তাহলে এটা ফাংশন, আদারওয়াইজ কি ফাংশন না। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? আমি দুইটা চিত্র অঙ্কন করব, তোমরা বলবা এটা ফাংশন নাকি ফাংশন না। আবার বলি আমি, y অক্ষের সমান্তরালে রেখা টানলে একটা বিন্দুতে টাচ করতে হবে, একের অধিক বিন্দুতে টাচ করা যাবে না সব অবস্থানে। এমন কোন পজিশন যদি সম্ভব হয় যে একের অধিক বিন্দুতে টাচ করে ফেলছে, তাইলেই ফাংশন হবে না। প্রতিটা পজিশনে শুধু একটা বিন্দুতে টাচ করতে পারবে যদি ফাংশন হইতে চাই। কথা ক্লিয়ার? এখন তুমি একটা সমান্তরালে রেখা টানবা, তুমি কি এখানে রেখা টানলে হবে নাকি?
হবে এমন ভাবে রেখা টানতে হবে যাতে মেইন যে ফাংশনটা মানে মেইন যে কার্ভটা বা মেইন যে চিত্রটা এটাকে কোনো না কোনো বিন্দুতে টাচ করে। কথা ক্লিয়ার? তো দেখো আমি যদি y অক্ষের সমান্তরালে একটা রেখা টানি কয়টা বিন্দুতে টাচ করে? কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে টাচ করলে এটাকে কি বলে? ফাংশন? ফাংশন? মনোযোগ তো কারোরই নেই। ফাংশন নয়। কথা ক্লিয়ার নাকি বুঝি নাই? তুমি যদি এখানে কয়েকটা সমান্তরাল অঙ্কন করো কয়টা বিন্দুতে টাচ করে? কোন একটা জায়গার মধ্যে দুইটা বিন্দু টাচ করে ফেললেই ফাংশন না। বুঝতে পারছি? কিন্তু যদি এটা অর্ধবৃত্ত হইতো, এই যে যদি এরকম হয়ে যেত একটা অর্ধবৃত্ত, যদি অর্ধবৃত্ত হয়ে যেত তাহলে কিন্তু ফাংশন। তাহলে কি কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? গ্রাফ অঙ্কন এই চ্যাপ্টারে আমাদের আছে, এটা আমরা সবার শেষে দেখব। তোমরা কি কনিক চ্যাপ্টার পড়ছো এর আগে? দেখি গ্রাফ অঙ্কনের জন্য আসলে কনিক চ্যাপ্টারটা একটু লাগে আর কি, সরলরেখা, বৃত্ত, কনিক এই তিনটা লাগে। তো যদি না পড়ে থাকো তাহলে গ্রাফের জন্য আমার আলাদা একটা এক্সট্রা পরে ক্লাস নেওয়া লাগবে। আমি চেষ্টা করবো যাতে একবারে শেষ করে ফেলতে পারি। দেখি ফাংশন চিনছি, এখন আমরা গ্রাফ দেখে কেমনে বুঝবো এটা এক এক ফাংশন এক এক ফাংশন না? একটা গ্রাফ তোমার কাছে দেওয়া থাকবে, তো এই গ্রাফ দেওয়া থাকলে আমরা বুঝবো কিভাবে এটা এক এক ফাংশন নাকি এক এক ফাংশন না। এটা বোঝার জন্য আমার এক এক ফাংশনের সংজ্ঞা জানা থাকা লাগবে। এক এক ফাংশন কাকে বলে? একটা আউটপুটের এর আগে কিন্তু অবশ্যই ফাংশন হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? কথা ক্লিয়ার? দেখো এইটা ফাংশন নাকি ফাংশন না? এরপরে স্টেপ কি? এক এক ফাংশন চেক করা। এক এক ফাংশনের সংখ্যা কি ছিল? একটা আউটপুটের একটা ইনপুট হইতে হবে। একটা আউটপুটের আউটপুট একটা মানে কি? y এর মান একটা থাকবে। y এর মান কয়টা থাকবে? y এর মান সেম থাকে কখন? একশকে সমান্তরাল একটা রেখা টানলে না? নাকি বুঝো নাই? যারা সরলরেখা পড়ছো, একশকে সমান্তরাল রেখার সমীকরণ কি ছিল? এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর জন্য y এর মান একটা থাকে। y এর মান কয়টা থাকে? তো তুমি যদি y এর মান একটা করে দাও, y এর মান একটা করার পর তুমি যদি দেখো এইটা ফাংশন, এটা যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে দুইটা বিন্দুতে টাচ করতেছে, মানে y এর মান একটার জন্য ইনপুট হয়ে গেছে দুইটা। ইনপুট কয়টা হয়ে গেছে? তাহলে এটা এক হবে না। কথা ক্লিয়ার? তো দেখো আমি যদি y অক্ষের সমান্তরাল একটা রেখা টানি, সরি x অক্ষের সমান্তরাল একটা রেখা টানি, y এর মান ফিক্সড করে ফেলছি। y এর মান ফিক্সড করার পর আমি দেখতেছি এটা মেইন গ্রাফটাকে কয়টা বিন্দুতে টাচ করে? যেহেতু দুইটা বিন্দুতে টাচ করে এটা কি না? এক এক ফাংশন না কিন্তু ফাংশন। এক এক ফাংশন না কিন্তু কি? আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। কার কোনো ডাউট আছে? ক্লিয়ার সবার? সার্বিক ফাংশন আসলে গ্রাফ থেকে চেনা যায় না, কারণ কি সার্বিক ফাংশনের জন্য আমাদের কোডোমেইন লাগে। গ্রাফ থেকে তো আমরা কোডোমেইন বের করতে পারি না, এই জন্য সার্বিক ফাংশন থেকে আমরা সরাসরি মানে গ্রাফ থেকে সরাসরি আমরা সার্বিক ফাংশন বের করতে পারি না। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি নাকি বুঝি নাই? এখন আমরা নতুন টপিক শুরু করি। বলছে কি কোনটি ফাংশন নয়, বুঝবো কিভাবে? ফাংশনের কন্ডিশন কি? একটা ইনপুটের জন্য একটাই আউটপুট হইতে হবে। একটা ইনপুটের জন্য, তো আমি দেখি একটা ইনপুটের জন্য একটা আউটপুট কিনা। তুমি যদি এখানে চেক করো ইনপুট 1 আউটপুট 5, ইনপুট 2 আউটপুট 8, একটা ইনপুটের জন্য একটাই আউটপুট। এখানে ইনপুট কিন্তু সেম না, ঠিক আছে? এখানে 1 আর 2 সেম না, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। এটাও ফাংশন এটাও ফাংশন। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, এটাও ফাংশন। কিন্তু এ নাম্বারের ক্ষেত্রে দেখো তো, তুমি এখানে চিন্তা করতে পারো একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, কিন্তু এখানে ইনপুট দুইটা কিন্তু সেম। ইনপুট দুইটা কি? মানে এখানে ইনপুট একটা, আসলে ইনপুট একটার জন্য আউটপুট তুমি কয়টা পাইতেছো? দুইটা, 2 এবং 3। দ্যাট মিন্স তোমাকে যেহেতু বলছে কোনটি ফাংশন নয়, আমাদের আনসার কোনটা হবে? এটা। বুঝা গেছে? এখানে যদি 2 থাকতো কোনো কারণে আমার ক্ষেত্রে এটা ফাংশন হয়ে যেত। কারণ কি সেটের ক্ষেত্রে রিপিট জিনিস আমরা ইউজ করি না।
এটা তো একটা সেট 1 2 1 2 দুইটা রিপিট না, এটা আসলে মেইনলি এরকম 1, 2 এটা হইতো, তখন কিন্তু এটা ফাংশন হয়ে যেত। কথা বুঝাতে পারছি? তো কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না, এর জন্য যেরকম আমাদের ইনপুট চেক করতে হবে, সিমিলারলি আউটপুটও চেক করা লাগবে। আউটপুট চেক না করলে বুঝতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? তো এরকম কিছু ম্যাথ আসে আর কি মাঝে মধ্যে, কোনটি ফাংশন কোনটি ফাংশন না, চিত্রের মাধ্যমেও আসে। আমি যেরকম চিত্র দিয়ে দেখাইছি ব্যান চিত্রের মাধ্যমে, ওইগুলো মাঝে মধ্যে এমসি করতে আসে, ওইগুলো আমি দেখাইতেছি না। কথা ক্লিয়ার? আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এর মধ্যে এই সবগুলো আছে। তোমরা প্রথম দিকের যে ম্যাথগুলো নিজেরা ট্রাই করবা, যদি না পারো পরে দেখাই দিব, সমস্যা নেই। এটা গুরুত্বপূর্ণ, এটা যদি না বুঝো তাহলে ডোমেন রেঞ্জ না, এক এক ফাংশন সার্বিক ফাংশন বোঝানোর সময় এটা লাগবে, তখন তোমার সমস্যা হবে। ঠিক আছে? তো একটা ফাংশনকে ডিফাইন করার সময় প্রথমে যেটা লেখা হয় সেটা হচ্ছে ফাংশনের নাম। প্রথমে যেটা লেখা হয় সেটা কি? তুমি ফাংশনকে এফ দিয়ে প্রকাশ করবা, নাকি জি দিয়ে প্রকাশ করবা, নাকি পি দিয়ে প্রকাশ করবা, নাকি কিউ দিয়ে প্রকাশ করবা, পুরোটা তোমার উপর। প্রথমে যেটা থাকবে সেটা কি? ফাংশনের। কথা ক্লিয়ার? এরপরে দেখবা এখানে এরকম কোন একটা কিছু থাকবে, বুঝা গেছে? এরকম জিনিসটা দিয়ে আসলে কি বোঝাই? এখানকার যে এ, এইটা দিয়ে আসলে ডোমেইন বোঝাই। এটা দিয়ে কি বোঝাই? আর 2 নাম্বার যেটা বি, বি দিয়ে কি বোঝাই? সরি, কোডোমেইন। রেঞ্জ দিলে কাটা। সবাই কি ফাংশনের প্রকাশটা বুঝতে পারছি? ফাংশনের প্রকাশ সবাই বুঝছি? প্রথমে যেটা থাকবে সেটা কি? ফাংশনের নাম। এরপরে যেটা থাকবে সেটা আসলে নির্দেশ করে ডোমেইন। আর তীর চিহ্নের পরে যেটা থাকবে সেটা কি নির্দেশ করে? এখানে আসলে সবসময় কি এ আর বি থাকবে? এ আর বি থাকবে না, এখানে এরকম থাকে নরমালি। সাপোজ এখানে বলে দে ডিরেক্ট ডোমেইন মানে রিয়েল নাম্বার, রেঞ্জ রিয়েল নাম্বার বলে দিল। কথা ক্লিয়ার? রেঞ্জ বলতে মানে কোডোমেইন আর কি, রেঞ্জ না। বুঝতে পারছি নাকি বুঝে নেই? মানে প্রথম যেটা থাকবে সেটা আসলে ডোমেইন নির্দেশ করে, দ্বিতীয়টা কি নির্দেশ করে? কোডোমেইন। আশা করি ক্লিয়ার সবার। সবাইকে ওঠাইছি? যদি কেউ না ওঠাও কোনো সমস্যা নাই। আর আমি যে সময় পিডিএফ দিব, পিডিএফ এর 11 নাম্বার ম্যাথ এটা নাম্বারিং করা আছে, দেখবা। তোমরা শুধু নাম্বারটা লিখতে পারো, প্রশ্নটা পিডিএফ দেওয়ার পর এখান থেকে লিখে নিও। ওটাইছি? এখন দেখো প্রশ্ন কি বলছে। আমাকে একটা সেট উল্লেখ করা আছে প্রশ্নে। আমাদের এখানে একটা সেট দেয়া আছে, এ একটা সেট। এই সেটের উপাদানগুলো কি কি? -3, -1, 0, 1, 3, এবং একটা ফাংশন ডিফাইন করা আছে। এই ফাংশনের এটা কি? ডোমেইন। দ্যাট মিন্স ডোমেইন তোমার কাছে দেয়া আছে, এই যে এ সেটটা, এ সেটটা তোমার কাছে প্রশ্নে উল্লেখ করাই আছে। আর এখানে যে আর দেয়া আছে এটা মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এটা মানে কি? কোডোমেইন। দুইটা জিনিস আমার কাছে আছে। তো তোমাকে বলছে এই যে ফাংশনটা ডিফাইন যে করলো, এই ফাংশনটা আসলে এই রাশিটা দ্বারা সংজ্ঞায়িত। কোন রাশিটা দ্বারা সংজ্ঞায়িত? x² + x + 1। তোমাকে বলছে রেঞ্জ বের করার জন্য। এখন আগে বলো রেঞ্জ মানে কি? আউটপুট। রেঞ্জ মানে কি? ডোমেইন মানে কি? আউটপুট তুমি কেমনে পাবা? ইনপুট ছাড়া? অবশ্যই তুমি ইনপুট দিবা, দেওয়ার পর তুমি আউটপুট পাবা। আর ইনপুট মানে আসলে x এর ভ্যালু না। ইনপুট কিসের ভ্যালু? তোমার কাছে তো এখানে ইনপুট গুলো প্রশ্নে বলেই দিছে, ডোমেইনের মান দেওয়া আছে না। এখানে ডোমেইনের মান যা দেওয়া আছে আমি বুঝছি কিভাবে? ফাংশন দেখে। ফাংশনের মধ্যে এখানে এ আছে, এ মানে আসলে ডোমেইন নির্দেশ করে। আর ডোমেইন মানে তো এইগুলা, এ সেটটা যেহেতু উল্লেখ করা আছে। ডোমেইনের ভ্যালু জানি, মানে ইনপুটের ভ্যালু -3, -1, 0, 1, 3, এগুলো আমি জানি।
আমার দরকার আউটপুট। আমার কি দরকার? আউটপুট আমি কোথা থেকে পাবো? এই ইনপুটের মানগুলো ফাংশনের মধ্যে বসানোর পর আমি যে মানগুলো পাবো সেটাই আমার আউটপুট। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? তো ফাংশনটাকে আগে আমরা y ধরতেছি। y সমান সমান ফাংশন অফ x সমান কি x স্কয়ার প্লাস x প্লাস 1। x এর ভ্যালু যখন মাইনাসের 3, y এর ভ্যালু তখন কত হবে? f অফ মাইনাস 3। x এর ভ্যালু তুমি মাইনাসের 3 ধরছো মানে কি এখানে x এর মান তুমি কত বসাইতে হবে তোমার? ফাংশনের মধ্যে কিভাবে মান বসাই লাইনটা নিয়ে তো অবশ্যই পড়ছো। জাস্ট কি করবা, এই অংশটার মধ্যে x এর মান মাইনাসের 3 বসাই দিবা। যদি বসাই দাও মাইনাসের 3 স্কয়ার মাইনাসের 3 প্লাস 1 9 9 এর কত 10 10 থেকে 3 বাদ দিলে 7। কথা ক্লিয়ার? আমি এরপরে সবগুলো একবার লিখতেছি। x এর মান মাইনাসের 1 হইলে y এর মান আসতেছে 1 স্কয়ার শুধু 1। x এর মান যদি 0 হয় y এর মান আসতেছে 1। x এর মান যদি 1 হয় y এর মান আসতেছে 3। আর x এর মান যদি 3 হয় y এর মান কত আসবে? 9 এর 1 10 10 আর 3 13। এই যে এই জিনিসগুলো যে আমি লিখলাম এটা কি সবাই বুঝছি? কেমনে পাইছি? x এর ভ্যালু মাইনাসের 1, দ্যাট মিন্স এখানে x এর ভ্যালু আমি মাইনাসের 1 বসাইছি। বসানোর পর আউটপুটের যেই মানটা পাইছি সেটাই মূলত y এর মান। x এর মান আমি 0 বসানোর পর y এর মান পাইছি 1, 1 বসানোর পর পাইছি 3, 3 বসানোর পর পাইছি কত? 13। তো আমার তো আসলে রেঞ্জ দরকার। রেঞ্জ মানে কি? আউটপুট। সুতরাং লিখবা রেঞ্জ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেই মানগুলো পাইছো 1 পাইছো, 3 পাইছো, 7 পাইছো আর 13 পাইছো। 1 কিন্তু রিপিট আসছে। 1 কি আসছে? সেটার ক্ষেত্রে কি আমরা রিপিট এলাও করি? রিপিট থাকলে শুধু একটা লিখি। দ্যাট মিন্স 1 কতবার লিখবা? 1 3 7 13। এটাই আমাদের রেঞ্জ। বুঝি নাই কি? হাত উঠাও। নিচের গুলা দেখা যায় না? আমি এই পাশে লিখি আবার তাইলে। দেখো x এর ভ্যালু আমরা 0 ধরছিলাম, 0 ধরার জন্য y এর মান পাইছি 1। x এর ভ্যালু 1 ধরার কারণে y এর মান পাইছি 3। x এর ভ্যালু 3 ধরাই y এর মান পাইছিলাম 13। সুতরাং রেঞ্জ হবে কত? 1 3 7 13। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? সবাইকে বুঝছি? আমি কিন্তু এখন প্রশ্ন ধরবো। বুঝছি সবাই? এই ছেলে সবাই বুঝছি? আমাদের ম্যাথ কমপ্লিট। এখানে আমি দুইটা জিনিস অ্যাড করছি আরো ম্যাথের মধ্যে। এটা এক এক ফাংশন কিনা সার্বিক ফাংশন কিনা চিন্তা করো। এক এক ফাংশন কাকে বলে? একটা আউটপুটের একটা ইনপুট হইতে হবে। কিন্তু দেখো তো আউটপুট এখানেও 1 এখানেও 1, এর জন্য ইনপুট কয়টা হওয়ার কথা ছিল? বাট এখানে ইনপুট চলে আসছে কয়টা? 0 বসাইলেও 1 আসতেছে, মাইনাসের 1 বসাইলেও 1 আসতেছে। দ্যাট মিন্স একটা আউটপুট ইনপুট হয়ে গেছে দুইটা। এটা এক ফাংশন না, সার্বিক ফাংশন কিনা? কেন সার্বিক ফাংশন মানে কি? রেঞ্জ এবং কোডোমেইন সেম হইতে হবে। রেঞ্জ শুধু এটা, আর কোডোমেইন পুরো রিয়েল নাম্বার। পুরো রিয়েল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সংখ্যা আছে এখানে। আর এখানে তোমার রেঞ্জের মধ্যে মান কয়টা? শুধু 4টা। দ্যাট মিন্স রেঞ্জ এবং কোডোমেইন এখানে কি না? সেম না। যেহেতু সেম না সার্বিক না। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? এতটুকু সবার ক্লিয়ার? এই ম্যাথ গুলা পারবা নাকি আরো দেখাইতে হবে? এই ম্যাথ গুলা তোমরা 9 10 এ পড়ছো। এখানে আছে অনেকগুলা, সবগুলা নিজেরা করবা। একটা ফাংশন তোমার এখানে ডিফাইন করা আছে। বস এই ফাংশনটি ফাংশন অফ x ইকুয়াল এত দ্বারা সংজ্ঞায়িত হলে f অফ 5 f অফ 0 f অফ -2 এর মান বের করো। তো এখানে দেখো ফাংশন কিন্তু ক্যাটাগরি আকারে আছে। দুইটা ক্যাটাগরিতে ভাগ আকারে আছে ফাংশনটা, তাই না? যদি x এর ভ্যালু 2 অথবা 2 এর চেয়ে বড় হয় ফাংশন অফ x সমান তোমার এটা ইউজ করা লাগবে। ফাংশন অফ x ইকুয়াল যদি 2 এর চেয়ে ছোট হয় তখন ফাংশন অফ x ইকুয়াল তোমার কি ইউজ করা লাগবে? x + 2। কথা বুঝাইতে পারছি নাকি বুঝো নাই?
তো এরকম হইলে তোমাকে কি বের করার জন্য বলছে সেটা আগে চিন্তা করো। ফাংশন অফ 5, ফাংশন অফ 5 মানে কি? এক্স এর ভ্যালু তুমি কত বসাবা? 5 বসাবা। এক্স এর ভ্যালু কত বসাবা? এক্স এর ভ্যালু 5 এর ক্ষেত্রে তুমি ফাংশন আকারে কি উপরেরটা ইউজ করবা নাকি নিচেরটা? উপরেরটা, কিন্তু কারণ প্রশ্নে বলে দিছে 2 এর বড় হইলে উপরেরটা ইউজ করতে হবে। আর এই ফাংশনের যে এই আকৃতিটা, এটাকে পিস ওয়াইজ ফাংশন বলে, বাস্তব সংখ্যা চ্যাপ্টারে আমি বলছিলাম। ঠিক আছে, তো তুমি কি করবা? এখানে কি ইউজ করবা? x স্কয়ার প্লাস মাইনাস 3x কে, তো x এর পরিবর্তে যেহেতু 5 বসাবা, 5 এর উপর স্কয়ার মাইনাস 3 ইনটু 5, দ্যাট মিন্স 25 মাইনাস 15, মানে आंसर কত? f অফ 0 এর ভ্যালু কি হবে? কোনটা ইউজ করবা f অফ 0 এর ক্ষেত্রে? নিচেরটা। কেন? বলছে x এর মান 2 এর চেয়ে ছোট হলে তোমার নিচেরটা ইউজ করতে হবে, মানে x + 2। তো x এর ভ্যালু তুমি যদি 0 বসাও, 0 + 2 এর মান কত? 2। এরপর বলছে f অফ -2 এর মান বসাও। -2 মানে কি? 2 এর চেয়ে ছোট। ছোট মানে তোমার নিচেরটা ইউজ করা লাগবে। নিচেরটার ক্ষেত্রে x এর ভ্যালু তুমি কত বসাবা? -2। -2 বসাও, +2 সমান কত आंसर? ম্যাথটা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? এর ধরে পর্যন্ত ক্লিয়ার? আমরা আমাদের মেইন পড়ায় ফিরে আসছি। এখন থেকে যেগুলো পড়াবো এগুলাই মূলত বোর্ড পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে, ডোমেইন রেঞ্জ নির্ণয়। দেখো আছে নাই, একটা প্রশ্ন আছে তোমাদের এখানে দেওয়া আছে, ফাংশন অফ x ইকুয়াল কি দেওয়া আছে? 2x + 7। তোমাকে বলছে এর ডোমেইনের রেঞ্জ বের করো। কি বের করো? এটা আমাদের ডোমেইন রেঞ্জের প্রথম টাইপ। তো ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রে আগে তো তোমার বোঝা লাগবে ডোমেইন কি, রেঞ্জ কি। ডোমেইন কি? ইনপুট। আর রেঞ্জ কি? ডোমেইন মানে x এর মান, ডোমেইন মানে কি? আর রেঞ্জ মানে y এর মান। রেঞ্জ মানে কি? কথা ক্লিয়ার? y মানে আসলে এখানে যে ফাংশন অফ x আছে, এটা মানে আসলে y। এটা মানে কি? তো তোমার এখানে x এর মান মানে কি? ইনপুট বলতে আসলে কি বোঝাই? তুমি এখানে x এর ভ্যালু কি কি বসাইতে পারবা? x এর ভ্যালু কি কি বসাইতে পারবা? কথা ক্লিয়ার? যেগুলা বসাইতে পারবা সেটাই ডোমেইন, যেগুলা বসাইতে পারবা সেগুলাই কি। আর বসানোর পর আউটপুট আকারে তুমি যেই মানগুলা পাইতে পারো সেটাই রেঞ্জ। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো? আবার বলি, ডোমেইন মানে ইনপুট। ডোমেইন মানে কি? সহজ বাংলা ভাষায় x এর মান। সহজ বাংলা ভাষায় কি মানে? এখানে x এর মান তুমি যা বসাইতে পারবা। ইনপুট মানে কি? বসানো না, বা কোনো কিছু দেওয়া। তো এখানে x এর ভ্যালু তুমি যা বসাইতে পারবা সেটা মানে কি? ডোমেইন। আর বসানোর পর y এর যে ভ্যালুগুলা পাবা বা পাইতে পারো সেটা রেঞ্জ। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? তো আমি তোমাকে এটা বোঝানোর আগে ইনভ্যালিড জিনিসগুলো একটু বোঝাই। তুমি চাইলে কি x এর মান যে কোনো কিছু বসাই দিতে পারবা? যে কোনো কিছু চাইলেই বসাইতে পারবা না। কি কি বসাইতে পারবা না? তুমি x এর এমন কোন মান বসাইতে পারবা না যাতে 3টা জিনিস আসে। কয়টা জিনিস আসে? 3টা জিনিস, মানে ইনভ্যালিড জিনিস মূলত 3টা। ইনভ্যালিড জিনিস কি? কারণ আমি তোমাকে উদাহরণ আকারে বলছিলাম, ব্লেন্ডার মেশিনের মধ্যে কিন্তু আমরা ইট ব্লেন্ড করতে পারবো না। পারবো? পাথর ব্লেন্ড করতে পারবো? এগুলোর জন্য আলাদা মেশিন আছে। কথা ক্লিয়ার নাকি বুঝে নাই? সিমিলার ভাবে x এর মান আমি ইচ্ছা করলে যে কোনো কিছু এখানে বসাই দিতে পারবো না। আমরা এমন কিছু বসাবো না যেই কিছু, মানে যে মানগুলা বসাইলে ইনভ্যালিড জিনিস চলে আসে। তো ইনভ্যালিড জিনিস কি? ইনভ্যালিড জিনিস 3টা। কয়টা? কি কি? 1 নাম্বার, যদি ভগ্নাংশ থাকে, এখানে কোন একটা কিছু থাকবে ভগ্নাংশের নিচে 0 আসা। ভগ্নাংশের নিচে 0 চলে আসলে এটাকে কি বলে? অসংজ্ঞায়িত বা ইনভ্যালিড। 2 নাম্বার কি? রুটের ভিতর নেগেটিভ আসতে পারবে না। রুটের ভিতর নেগেটিভ আসতে পারবে না, কারণ কি? রুটের ভিতর নেগেটিভ আসলে এটা জটিল সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে। সো রুটের ভিতর নেগেটিভ আসা যাবে না। আর 3 নাম্বার কি? লন এর ভিতর নেগেটিভ থাকতে পারবে না। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা বলো? ইনভ্যালিড জিনিসগুলো ক্লিয়ার? এখানে কি কোনো ভগ্নাংশ আছে?
মানে এটা আসার কোনো সম্ভাবনা নাই। এখানে কি রুট আছে, মানে এটা আসার কোনো সম্ভাবনা নাই। এখানে কি কোনো লন আছে, মানে এখানে আসার কোনো সম্ভাবনা নাই। মানে এখানে ইনভ্যালিড কোনো কিছু আসবে না, এখানে ইনভ্যালিড কোনো কিছু ইনভ্যালিড আসবে না। মানে এক্স এর মানে আমি যা ইচ্ছা তা বসাইতে পারবো, এক্স এর মানে আমি যা ইচ্ছা তা বসাইতে পারবো। তো এক্স এর মান যা ইচ্ছা তা বসাইতে পারবা, দ্যাট মিন্স আমরা এখানে ডোমেইন কি বলতে পারবো, রিয়েল নাম্বার। এক্স এর মান যা ইচ্ছা তা বসাইতে পারবো মানে কি, যত প্রকার মান সম্ভব বাস্তবে সবগুলো বসাইতে পারবো। আর বাস্তব সংখ্যার সেটটাকে আমরা কি বলি, আর বলি, বা রিয়েল নাম্বারের সেট। দ্যাট মিন্স ডোমেইন হবে রিয়েল নাম্বার। ডোমেইন কিভাবে আনছি বুঝছি নাকি বুঝি নাই? ডোমেইন মানে ইনপুট। তো ইনপুট আকারে এখানে এক্স এর মান আমার যা ইচ্ছা আমি তা বসাইতে পারবো, মানে দুনিয়ার মধ্যে যত প্রকার বাস্তব সংখ্যা সম্ভব সবগুলো এখানে বসাইতে পারবো। এই জন্য এর ডোমেইন কি হবে, বাস্তব সংখ্যা। ডোমেইন কি হবে, কথা ক্লিয়ার? এরপরে রেঞ্জ। রেঞ্জ মানে কি, তুমি ডোমেইনের মান যদি বাস্তব সংখ্যা হয়, এক্স এর ভ্যালু তুমি যদি বাস্তব সংখ্যা আকারে দুনিয়ার যত সংখ্যা আছে সব বসাও, রেঞ্জ আকারে তো তুমি সেম সংখ্যাই পাবা, তাই না? এই জন্য রেঞ্জের মান কি হবে, বাস্তব সংখ্যা। মেটা বুঝি নাকি? ওটানো কমপ্লিট। এখন আমার চিন্তা করা উচিত ডোমেইন। কি চিন্তা করব, ডোমেইন। ডোমেইন মানে কি, এক্স এর মান। ডোমেইন মানে কি, মানে এক্স এর মান তুমি যা বসাইতে পারবা। এখানে এমন কোনো কিছু আছে যেটা ইনভ্যালিড আসবে, ভগ্নাংশ আছে, রুট আছে, লন আছে, নাই, মানে চোখ বন্ধ করে ডোমেইন আর বসাই দিবা, কথা ক্লিয়ার? যদি এখানে ইনভ্যালিড কোনো কিছু আসার চিন্তা ভাবনা না থাকে বা কোনো আসার সম্ভাবনা না থাকে, ডোমেইন সবসময় রিয়েল নাম্বারই হবে। ডোমেইন কি আসলে ডোমেইন অফ এফ, ফাংশনের ডোমেইন বের করতেছি তো, এটাকে তুমি চাইলে ডিএফ দিয়ে প্রকাশ করতে পারবা। এটা মানে কি, কথা ক্লিয়ার? রেঞ্জ বসানোর সময় একটু চিন্তা করতে হবে। একটু আগের রেঞ্জের মধ্যে কিন্তু ফুল রিয়েল নাম্বার ছিল, বাট এখানে দেখো তো রেঞ্জ মানে কি, আগে এটা চিন্তা করো, আউটপুট। রেঞ্জ মানে কি, তুমি এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ, জিরো যত কিছু আছে সবকিছু বসাইতে পারবা, এই জন্য ডোমেইন বাস্তব সংখ্যা আসছে, ঠিক আছে? কিন্তু ওয়াই এর মান বাপ জীবনে বা কোন সময় নেগেটিভ আসবে, মানে ইহ জিন্দিগিতে এটা নেগেটিভ আসার কোন সম্ভাবনা আছে? কেন নাই, স্কয়ার আছে। এই জন্য তুমি এক্স এর ভ্যালু পজিটিভ বসাইলেও এটা মানে পজিটিভ হবে, এক্স এর ভ্যালু নেগেটিভ বসাইলেও পজিটিভ হবে, কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? মানে ডোমেইনের মান কোন সময়, সরি রেঞ্জের মান এখানে নেগেটিভ হইতে পারবে না, পজিটিভ হইতে পারবে। পজিটিভের মধ্যে সর্বনিম্ন কত হইতে পারবে, 2। জিরো এখানে জীবন আসবে না, কেন? কারণ এতটুকের মান সর্বনিম্ন 0 হইতে পারে। এতটুকের মান সর্বনিম্ন কত হবে, তুমি এক্স এর ভ্যালু নেগেটিভ বসাইলে এটা কিন্তু একের চেয়ে বড় চলে আসবে বা শূন্য থেকে বড় চলে আসবে। যে কোনো একটা সংখ্যা বসায় দেখো, -1 বসাইলে আসবে 3, -2 বসাইলে আসবে কত, 12, অনেক বড় চলে আসতেছে না? কিন্তু এক্স এর ভ্যালু তুমি যদি 0 বসাও, এতটুকের মান আসবে 0, মানে এতটুকের সর্বনিম্ন মান 0। সর্বনিম্ন মান কত, 7। আর আবার 2 আকারে যোগ আছে না, 2 কি আকারে আছে, যোগ আকারে আছে। এতটুকের মান যদি 0 থাকে, তাহলে আলটিমেটলি এর সর্বনিম্ন মান হইতে পারে 0। সর্বনিম্ন মান কত হইতে পারে, এটা বুঝতে পার, সরি মানে এতটুকের সর্বনিম্ন মান 0, কিন্তু পুরোটার সর্বনিম্ন মান কত, এটা কি বুঝাইতে পারছি আমি নাকি বুঝি নাই? আবার বলি, এক্স এর মান তুমি এখানে যাই বসাও না কেন সবসময় পজিটিভ আসবে, কারণ উপরে স্কয়ার আছে। এই জন্য যেহেতু এটা পজিটিভ আসবে, একটা পজিটিভ সংখ্যার সর্বনিম্ন মান কত, পজিটিভ ধনাত্মক সংখ্যা সর্বনিম্ন মান কত, 0 না? সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান এটা হইতে পারে 0, কিন্তু সাথে তো 2 যোগ আকারে আছে। 2 যোগ আকারে থাকার কারণে এই পুরো ফাংশনের সর্বনিম্ন মান হবে 2। সর্বনিম্ন মান কত হবে, সর্বোচ্চ মান কত হইতে পারে, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ইনফিনিটি পর্যন্ত। দ্যাট মিন্স এর রেঞ্জ এটা কত হবে, 2, ইনফিনিটি। 2 হইতে পারে, এই জন্য থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি হইতে পারে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। বাস্তব সংখ্যার মধ্যে এটার এক্সপ্রেশন বুঝাইছি। মানে এখানে আউটপুটের ভ্যালু বা রেঞ্জের মান 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো হইতে পারে, ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না। এই জন্য তুমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছো, এর সাথে 2 এখানে হইতে পারে ভ্যালু, এই জন্য থার্ড ব্র্যাকেট দিছি। কথাকে বুঝাইতে পারছি? কেউ যদি মনে করো রেঞ্জের মান তুমি এইভাবে লিখবা না, তুমি এইভাবে লিখবা,
2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন ইনফিনিটি, তাই তুমি চাইলে এটাও লিখতে পারতা, তোমার ইচ্ছা। বুঝতে পারছি নাকি বুঝি নাই? দেখো তো একটু আগের কাহিনীটা একটু চিন্তা করো। একটু আগে কিন্তু এখানে পাওয়ার 2 ছিল না, পাওয়ার 2 ছিল, পাওয়ার কত ছিল? 1। পাওয়ার কত ছিল? 1 মানে কোন ধরনের সংখ্যা? বিজোড় সংখ্যা। 1 মানে কি? বিজোড় সংখ্যা থাকলে ডোমেইন হইতেছিল রিয়েল নাম্বার, রেঞ্জ হইতেছিল কি? কিন্তু যদি পাওয়ার এখানে জোর চলে আসে তখন ডোমেইন রিয়েল নাম্বার হইলেও রেঞ্জের ভ্যালু আসতেছিল সামথিং একটা মান থেকে ইনফিনিটি পর্যন্ত। এই সামথিং মানটা কি? যেটা যৌগত বা বিয়োগ আকারে থাকবে সেটা। আমি কি কথা বুঝতে পারছি? এটার একটা সাধারণ ফরম্যাট আমি লিখে দিতেছি অনলি এমসিকিউ এর জন্য। প্রত্যেকটা সাধারণ ফরম্যাট লিখে দিব, কোনো সমস্যা নেই। দেখো এটা মূলত আমাদের টাইপ 1 পলিনোমিয়াল। এটা কিন্তু একটা বহুপদী, একটু আগে যেটা আমরা লিখছি। এই পলিনোমিয়ালের ক্ষেত্রে আকৃতি এটা থাকবে এরকম, ফাংশন অফ x ইকুয়াল a x টু দি পাওয়ার n প্লাস b। যদি এই ফরম্যাটে থাকে n এর মান জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। প্রথম ম্যাথের ক্ষেত্রে ছিল n এর মান 1, দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে ছিল n এর মান কত? 2। যদি n বিজোড় হয় অড, n যদি বিজোড় হয়ে যায় ডোমেইন হবে রিয়েল নাম্বার, রেঞ্জ হবে রিয়েল নাম্বার, শেষ। আর যদি n এর মান জোড় হয়, n এর মান জোড় হইলে ডোমেইন কি হবে? আগের মতো রিয়েল নাম্বার, কিন্তু রেঞ্জ হবে কি? b থেকে ইনফিনিটি পর্যন্ত। কে বুঝি নাই? এটা বুঝি নাই কে? সবাই কি বুঝছে এটা? এইটার মাধ্যমে যদি আমি এক্সপ্লেন করি, তুমি একটু চিন্তা করে দেখো, n এর মান যদি বিজোড় হয় x এর ভ্যালু তো তুমি যা ইচ্ছা তা বসে দিতে পারবা, কারণ এখানে ইনভ্যালিড কোনো কিছু আসবে না। এই জন্য ডোমেইন দুই ক্ষেত্রেই রিয়েল নাম্বার, এটা নিয়ে আশা করি কোনো ডাউট নাই কারো। কিন্তু x এর ভ্যালু যদি বিজোড় হয় এই পুরোটার মান 0 হইতে পারে, নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে, এই জন্য এর রেঞ্জের মান হবে রিয়েল নাম্বার। নেগেটিভের ক্ষেত্রে বা পাওয়ার যদি বিজোড় থাকে তখন কিন্তু এখানে নেগেটিভ মানও আসতে পারে, পজিটিভ মানও আসতে পারে, 0 আসতে পারে। এই জন্য নেগেটিভ পজিটিভ 0 এর সেটটা মানই তো রিয়েল নাম্বারের সেট, এই জন্য রেঞ্জের মান হবে রিয়েল নাম্বার অর্ডের ক্ষেত্রে। কিন্তু যখন এটা জোর হয়ে যাবে, জোর হয়ে গেলে এটা জীবনও 0 হইতে পারে না, এই পুরো রাশিটা জীবনও 0 হইতে পারবে না। সর্বনিম্ন মান এতটুকুর সর্বনিম্ন মান হইতে পারবে 0, কিন্তু সাথে যোগ অথবা বিয়োগ আকারে যেটা থাকবে এইটা হবে এর সর্বনিম্ন মান। আর সর্বোচ্চ মান ধনাত্মক হবে সবসময়, কারণ উপরে জোর পাওয়ার আছে। জোর পাওয়ার থাকলে পজিটিভ গুলো নেগেটিভ হয়, মানে নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যায়, পজিটিভ গুলো পজিটিভ থাকে। এই জন্য মূলত এতটুকের সর্বনিম্ন মান থাকে b, আর সর্বোচ্চ মান অসীম পর্যন্ত হইতে থাকে। এই জন্য এর রেঞ্জের মান কি হবে? b থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর b এর মান এখানে হইতে পারে, এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট। আই থিংক সবার ক্লিয়ার? বহুপদী চ্যাপ্টার পড়ছো? বা অন্তরীকরণ, গৌরমান লঘুমান কি জানো? যারা পড়ছো, অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু একটা ফাংশনের সর্বোচ্চ একটা ভ্যালু থাকে, সর্বনিম্ন ভ্যালু থাকতে পারে। একটা ফাংশনের সর্বোচ্চ ভ্যালু থাকতে পারে, সর্বনিম্ন ভ্যালু থাকতে পারে। একটা ফাংশনের সর্বনিম্ন ভ্যালু আর সর্বোচ্চ ভ্যালু কিভাবে বের করে অন্তরীকরণের মধ্যে, ওইটা অন্তরীকরণে পড়বো। বাট একটা বহুপদী ফাংশনের সর্বনিম্ন ভ্যালু আর সর্বোচ্চ ভ্যালু কিভাবে বের করে এটা জানো কিনা?
আমি মানে বেশি কঠিন করে ফেলছি, একটু এক্সপ্লেন করি। এটা ডোমেন রেঞ্জ আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট সর্বনিম্ন সর্বোচ্চ ভ্যালুটা এখন দেখে ফেলবো। দেখো একটা ফাংশন, এর আকৃতি যেটা দেখতে কিরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ বা একটা দ্বিঘাত বহুপদী। দ্বিঘাত বহুপদী কেমনে বুঝছি, এর সর্বোচ্চ ঘাত কত 2, এই জন্য এটা একটা দ্বিঘাত বহুপদী। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এরকম আকৃতি থাকলে এর চিত্রগুলা, যদি তুমি এর চিত্রকন করো, এই ফাংশনটার চিত্রটা তোমরা কখন বুঝবা, যদি কনিক চ্যাপ্টার পড়ো তখন তুমি এর চিত্রটা বুঝতে পারবা। এর চিত্রটা হয় এই বরাবর এখানে থাকে, অথবা এই বরাবর এখানে থাকে, এরকম হয় চিত্রগুলা দেখতে। কথা বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? এটা আসলে দেখতে একটা পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ? যারা কনিক পড়ছো তারা বুঝবা, যদি না পড়ো থাকো কোনো সমস্যা নাই, তুমি জাস্ট চিত্রটা একটু মনে রাখো। কথা কি আমি বুঝাইতে পারছি? মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফাংশনটার চিত্র দেখতে মূলত পরাবৃত্তের মতো, আর পরাবৃত্তের আকৃতি সবসময় এরকম থাকে। আলটিমেটলি মূলত আমাদের এইরকম একটা চিত্র হয়, হয় এরকম হয় অথবা এরকম হয়। তো কোন ক্ষেত্রে কোনটা হবে এটা ডিপেন্ড করবে আসলে এর ভ্যালুর উপর। কার উপর? এর মান যদি 0-র চেয়ে ছোট হয় বা নেগেটিভ সংখ্যা থাকে, তখন এটা আসলে নিচের চিত্রটাকে নির্দেশ করে, আর এর ভ্যালু যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে উপরের চিত্রটাকে নির্দেশ করে। কথা কি বুঝাইতে পারছি আমি নাকি বুঝাইতে পারি নাই? ক্লিয়ার? সবার ক্লিয়ার কি না? এই ফোন ইউজ করতেছো কেন? চশমা কি ফোন ইউজ করতেছো কেন? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটের চিত্রগুলা দেখতে এরকম হয়। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এর মান 0-র চেয়ে ছোট হইলে চিত্র এটা, 0-র চেয়ে বড় হইলে চিত্র এটা। কেন? কনিক চ্যাপ্টারে পড়াবো, যদি আমি পড়াই কনিক চ্যাপ্টার। দেখো এই ফাংশনটার এই যে এই দুইটার যে রেখা আছে, এই রেখাগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো সীমা নাই। এটা অসীম পর্যন্ত বিস্তৃত, মানে উপরের দিকে অসীম পর্যন্ত যাইতে আছে। এটা কথা কি বুঝাইতে পারছি আমি নাকি বুঝাইতে পারি নাই? মানে এই যে এইগুলা, এগুলা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত। কথা ক্লিয়ার? এর সর্বোচ্চ মান তুমি বলতে পারবা কত? অসীম মানে কি? ইনফিনিটি মানে কি? তুমি যেই মান চিন্তা করতে পারো এর চেয়ে বড় মান। কথা ক্লিয়ার? মানে এর সর্বোচ্চ মান হইতে পারে না, কিন্তু এর কিন্তু সর্বনিম্ন একটা মান আছে। এই ফাংশনটা সর্বনিম্ন মান কোথায়? এই পজিশনে। কথা ক্লিয়ার নাকি বুঝাইতে পারি নাই? মানে গ্রেটার দেন 0 হলে তুমি যেই মানটা পাবা এখান থেকে সর্বনিম্ন মান পাবা, সর্বোচ্চ মান পাবা না। মানে এখান থেকে লঘু মান তুমি নির্ণয় করতে পারবা, গরম মান নির্ণয় করতে পারবা না। এই ফাংশনটার ক্ষেত্রে এর সর্বনিম্ন মান নির্ণয় করা সম্ভব না। সর্বনিম্ন মান মাইনাসের ইনফিনিটি পর্যন্ত যেতে থাকে। কতটুকু পর্যন্ত যেতে থাকে? মাইনাসের ইনফিনিটি। কিন্তু এর কিন্তু একটা সর্বোচ্চ মান আছে। এর একটা কি আছে? সর্বোচ্চ মান আছে। এই সর্বোচ্চ মানটা আমরা নির্ণয় করতে পারবো, বা গরম মানটা নির্ণয় করতে পারবো। কথা ক্লিয়ার? কিভাবে নির্ণয় করবো এটা পরে। এর যে সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটাকে আমরা বলি ওয়াই ম্যাক্স, আর এর যে সর্বনিম্ন মান, এই সর্বনিম্ন মানটাকে আমরা কি বলি? ওয়াই মিন। ক্লিয়ার নাকি বুঝি নাই? তখন এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নির্ণয়ের সূত্রটা কি লিখো? ওয়াই মিনিমাম অথবা ওয়াই ম্যাক্সিমাম সূত্র কি? মাইনাস ডি বাই 4 এ, মাইনাস ডি বাই 4 এ। এখানে ডি মানে কি জানো? যারা বহুপদী পড়ছো জানা উচিত। ডি মানে নিশ্চয়ক। ডি মানে কি? নিশ্চয়ক কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনের বা এই বহুপদীর নিশ্চয়ক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। 9-10 পরে আসার কথা, যদি না পড়ে থাকো আপাতত মনে রাখো, কিছু করার নেই। এখানে ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস, এই ডি এর মানটা তুমি যদি এখানে বসাও আলটিমেটলি কি আসবে? 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুর সূত্র এইটা। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝো নাই?
একটা বহুপদী রাশি এরকম, এর চিত্র এটা হইতে পারে, এটা হইতে পারে। একই সাথে কিন্তু এর বড় মান বা গড় মান এবং লঘু মান নির্ণয় করা সম্ভব না। হয় এর গড় মান থাকবে অথবা এর লঘু মান থাকবে। তো গড় মান অথবা লঘু মান নির্ণয়ের সূত্র কি? -d/4a অথবা 4ac - b²/4a। কথা ক্লিয়ার? তোমরা এইটা মনে রাখবা, 4ac - b²/4a গড় মান অথবা লঘু মান নির্ণয়ের সূত্র। তো গড় মান নাকি লঘু মান তুমি বুঝবা কিভাবে? দেখবা এর মান কোনটা, এর মান যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে তুমি যে মানটা পাবে এটা সর্বোচ্চ মান, এর মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে তুমি যে মানটা পাবে এটা কি? সর্বনিম্ন মান। একটা বহুপদী রাশির গড় মান আর লঘু মান কিভাবে বের করবা এতটুকু কি সবার ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এটা ডোমেন রেঞ্জ আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা ক্লিয়ার কিনা এটা বলো। বুঝতে পারছি? আজকে এতটুকু।